আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের সম্মানিত উপস্থিত, আমরা সাংবাদিক সম্মেলন আরম্ভ করতে যাচ্ছি। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে প্রস্তুতির জন্য আমাদের দেরি হয়ে গেল। আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আছেন আমাদের সম্মানিত গাজী আলী, সাবেক এমপি জনাব ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার পাশে আছেন সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, তার পাশে আছেন বাম দিকে তাহের ভাইয়ের আমাদের মৌলানা মাসুম, সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, তার পাশে আছেন জনাব ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ, সাবেক এমপি, তার পাশে আছেন সাইফুল আলম খান মিলন, আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, আমার পাশে আছেন জনাব মাওলানা আব্দুল হালিম, সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। এছাড়াও মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মিডিয়া প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলাল, আমাদের প্রবীণ দায়িত্বশীল নির্বাহী সদস্য জনাব আব্দুর রব, জনাব মোবারক হুসাইন, দুজন নির্বাহী সদস্য। এর পাশে আছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির জনাব শরীফউদ্দিন, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি জনাব আব্দুল সত্তার সহ আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই সংবাদ সম্মেলনে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমাদের লিখিত বক্তব্য আছে, সেই বক্তব্যটি এই পর্যায়ে আপনাদের সামনে পেশ করছেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি জনাব ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন, বিগত 16 বছরের জুলুম, নিপীড়ন, গুম খুন, অত্যাচারের বিরুদ্ধে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের চরম পতন হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আমরা অনেক স্বৈর শাসকের পতন দেখেছি, কিন্তু অত্যাচারের শাসকের বিরুদ্ধে জনতার অনেক সংগ্রাম দেখেছি। কিন্তু বাংলাদেশের 24-এর সরকার পতনের যে দৃশ্য, সেটা ছিল একেবারেই এক ব্যতিক্রম। এই কৃতিত্ব জনগণের। সকলের রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, হকার, শ্রমিক, শেষ দিকে জুলাই আন্দোলনটা এমন একটি সার্বজনীন রূপ লাভ করে যা আগে কখনো দেখা যায়নি। এবার হবে? ঠিক আছে। মাইকের আসলে সবসময় একটু ডিস্টেন্স থাকা দরকার, কিন্তু এই মাইক যিনি বলেন তাকে অনেক ভালোবাসে, কাছের থেকেই। আচ্ছা, হকার, শ্রমিক, শেষ থেকে জুলাইতে সে আন্দোলনটা এমন একটি সার্বজনীন রূপ লাভ করে যা আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, আবার যেন সেই দুঃশাসন ফিরে আসতে না পারে, দেশে একটি ইনসাফপূর্ণ বৈষম্যদন্নিত সমাজ কায়েম হবে, এই আকাঙ্ক্ষা ছিল সর্বস্তরের জনগণের। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সভা সমাবেশ করার অধিকার, বাক স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে আপামর জনসাধারণ। সেই প্রত্যাশাকে সামনে রেখেই জনগণ বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছিল। জুলাই আন্দোলন সংগ্রামের ঘটনাকে ধারণ করে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবি ছিল সর্বমহলের। এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে
দীর্ঘ সংলাপ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল 5 আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে 28 দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানের আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল 9 দফা, যা পরবর্তীতে 1 দফায় রূপান্তরিত হয়েছিল। সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। এই জন্য 6টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 2 মাসের অধিক কাল যে কাজ মৌলিকভাবে ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। পরবর্তী সরকারের হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সরকারের প্রধান উপদেষ্টাগত নির্বাচনের যে টাইমলাইন ছিল, জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে শুরু থেকেই। আপনারা জানেন, আমাদের মাননীয় আমির জামাত অনেক আগ থেকেই নির্বাচন সম্পর্কে জামাতের স্ট্যান্ড পরিষ্কার করে বলেছে। বিশেষ করে 16 এপ্রিল 2025 সালে তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন যে এই নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে হতে পারলেই সবচেয়ে উত্তম হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এটা আমরা মনে করি আমির জামাত যে টাইমলাইন দিয়েছিলেন গতকালের প্রধান উপদেষ্টার রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার যে তারিখ ঘোষণা, তার সেই দাবিকেই পূরণ করা হয়েছে। কিন্তু তারিখ ঘোষণার আগে বাংলাদেশের যে রাজনীতি ইতিহাস আছে, সেখানে কতিপয় ট্রেডিশন ছিল। সেটা হচ্ছে নির্বাচন তারিখের আগে যিনি সরকার প্রধান থাকেন তিনি মেইন স্টেক হোল্ডার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় মত বিনিময় করে আসছে। এমনকি নির্বাচন কমিশনও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনা করার এই ট্রেডিশন ছিল। আমরা আশা করি নির্বাচন কমিশন সেই ট্রেডিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই ঐতিহ্যকে ব্যত্যয় ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন। এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা কনফিডেন্স এনে যদি এই ঘোষণাটি দিতে পারতেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল
অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাতে ইসলামের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব ছিল, সংসদে প্রতিনিধিত্ব ছিল। সাথে সাথে জামাতে ইসলামী নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠিত হইতে হবে। এর অতীতেও এই ধরনের সিদ্ধান্তের অনেক দৃষ্টান্ত বাংলাদেশে আছে, দেশের বাইরে তো আছে। যেমন আপনারা জানেন 1970 নির্বাচনের আগে 1959 সালের গণঅভ্যুত্থানের পর 1969 সালের গণঅভ্যুত্থানের পর লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে 70 নির্বাচন পরিচালনা করা হয়েছিল এবং সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত গণপরিষদে 1972 সালের সংবিধান অনুমোদন করা হয়েছিল। স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে 10 মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত 75-এর পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ, দেশ পরিচালনা, দল গঠন, সামরিক প্রশাসক থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সহ 75 থেকে 79 সাল পর্যন্ত শাসনকালের গণভোট, অধ্যাদেশ জারি এবং এই অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা আরোহণ ও দশ পরিচালনার মতো বৈধতা দিয়েছিল, যা পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে। আপনি এটা জানেন যে একটা হানা ভোট হয়েছিল জিয়াউর রহমানের সময়, যেখানে 90-র বেশি ভোট কাস্ট হয়েছিল। এরপরে 1990-এর গণঅভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও তার আইনি ভিত্তি না থাকায় এই রূপরেখার অন্যান্য বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। সুতরাং এটা খুব স্পষ্ট যে অতীতের এ সমস্ত নজিরের পর জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং এটা সহজ করে এটাকে আইনি ভিত্তি দেওয়া সম্ভব। এবং আমি আবার রিপিট করতে চাই যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে। সরকার বলেছে যে কমিশন, তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য এবং সেই রিফর্মের ভিত্তিতে নির্বাচন হবে। এটা জাতির প্রতি আজকের প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ছিল, আপনারা জানেন। সুতরাং এই দাবিকে আমরা আবার রিটার্ট করতে চাই, গুরুত্ব দিয়ে বলতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোষদের মুক্ত করতে হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের আপামর জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে।
ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। এমত অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লিখিত জন আকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক। সে সাথে আরও দাবি জানাতে চাই, বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। কপিগুলো দিয়ে দাও। টাইম হবে না। আমরা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা বলেছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংবিধানের যে প্রিএম্বল আছে এটাকে প্রিএম্বলে অন্তর্ভুক্ত করতে হবে। যে এখন প্রোক্লেমেশন করবে এবং পরে এটাকে সাংবিধানিকভাবে আইনি ভিত্তি দেবে, দুটেই একসাথে হবে। আমরা বলেছি যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সুতরাং এখন প্লিজ আমরা মনে করি এগুলা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এ দাবি পূরণ অপরিহার্য এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এ দাবি পূরণ একেবারেই সম্ভব। জি, আমরা তিনটি অল্টারনেটিভ কথা বলেছি এবং যেগুলো আইন কভার করে। এর ভিতরে আমরা তো বলেছি এলএফও এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। এই দুটারও একটা গভর্নমেন্ট নিতে পারেন। তারপরে যদি গভর্নমেন্ট মনে করেন যে না আমরা গণভোটের দিকে যাব, এটাও আমাদের একটা দাবি, সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব। এখনও তো 6 মাসের বেশি সময় আছে। এটা নির্ভর করবে সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা আছে। জি, আমরা মনে করি পিআর পদ্ধতিটাই হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্র্যাডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি নেই। তো সুতরাং ট্র্যাডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় সার একরকম হয়, সব কিছু দিয়ে এটা করে। সেই জন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস, নাম্বার 1। নাম্বার 2,
যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে 49 কেউ পেল, কেউ 51 পেল। 51 বিজয়ী একেবারে সুস্থ নির্বাচনও যদি আমি ধরি, আর 49-এর যে ভোট, এ ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না। আমি যখন নির্বাচন করতাম লোকেরা বলে যে ভোট ফসাবো না, প্রথম বুঝতে পারতাম না, এখন বুঝি যে যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে, তো সেক্ষেত্রে আগেরটা তো পচার মতোই। আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন, রিপ্রেজেন্টেশনে বলুন, পার্টি বলুন, সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, এবং সেটা রিফ্লেকশন হবে। তা আমরা এখনও মনে করি পিআর পদ্ধতিটা বেস্ট পদ্ধতি, আমরা এই নিয়ে আগেই যাবো। জুলাই ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার কথা বলছে, তো আমাদের প্রস্তাবনায় তো 1971 সালে মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করা হয়েছে এবং সেটা দিয়ে শুরু। তো এরপরে এটা ছিল 24-এর আন্দোলন, ছিল একটা সরকার পতনের আন্দোলন, যে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় এসে তাকে সরাতে আমাদের 17 বছর সময় লেগেছে। তো এর পরবর্তীতে যতগুলো সরকার পরিবর্তন হবে, সবগুলো সরকার পরিবর্তনকে কি প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করতে হবে? না, সরকার পরিবর্তন আর জুলাইয়ের বিপ্লব ইটস কোয়াইট ডিফারেন্ট। কারণ হচ্ছে 71 সাল যেমন একটা ডিফারেন্ট ইস্যু, জাতির স্বাধীনতার ইস্যু ছিল। 47 সাল যেমন একটা ডিফারেন্ট ছিল, আমাদের জাতিসত্তার বিকাশের যে একটা সুযোগ ছিল। জুলাই এপ্রিল বিষয়টা কিন্তু প্রায় তার কাছাকাছি, আমি ইকুয়াল বলতে চাই না, কিন্তু এটাও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমরা এই দাবি করছি। কিন্তু সব সরকার পরিবর্তন হইলেই কোনো ঘটনাকে উঠে দিলে সেটা তো একরকম না। সেটা আমাদের একটা নির্দিষ্ট যে জাতীয় সেটা আমাদের অর্থ আমরা ঐক্য ছিল না, কিন্তু এখন তো আমরা এক জাতির মধ্যে বিভাজিত, অর্থাৎ বিভিন্ন মতাদর্শ করতে গিয়ে এটা তো জাতির বিষয় না, এটা মতাদর্শ কেন্দ্রিক। আর আমাদের স্বাধীনতার যুদ্ধ, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলন থেকে আসছে, সেটা ইজ ডিফারেন্ট। আমরা এটাই মনে করছি। জি, থ্যাংক ইউ। আর কি সেটা তো 5 আগস্টের পরে সেই বিষয়গুলো একটা দেখতে পেলাম। তো আমরা দেখতে পাচ্ছি সেই একই স্লোগান, একই গুলি 5 আগস্টের পরে সেই গণজাগরণ মঞ্চের যারা ছিলেন তারাই এখন আবার এই 5 আগস্টের পরে একটা বিশ্ববিদ্যালয়কে কটাক্ষ করতেছে, এবং সেখানে আপনাদের বিএনপি সাপোর্ট হচ্ছে, তারাও কিন্তু সেই একই গুলি ব্যবহার করতেছে। ইভেন সবচেয়ে বড় বিষয় তাদের যে সালাউদ্দিন কাদের চৌধুরী, তার ক্ষেত্রে সেটাকে এগিয়ে যাবে। এবং এই যে মানে এবং আরেকটা বিষয় হলো যে 71 সালে কি জামাত ক্ষমতায় ছিল কিনা, বরং জামাত ছিল 6 নম্বর স্তরে, আর আওয়ামী লীগ 2024-এ ছিল রুলিং পার্টি। তো এত বড় একটা বড় মাপের ব্লেম কেন আপনারা বের করেন? এবং এই যে কালের পর্যন্ত বিভিন্ন কণ্ঠ এভাবে আপনাদেরকে প্রতিদিন কটাক্ষ করে, এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ না, আমরা তারা কেন সেই কথাটি আবার বলে সেটা জবাবটা তারাই দিক, এ ব্যাপারে আমাদের দিতে কোনো ক্লারিফিকেশন নাই। জি, না, আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করব, তারপরে পরিস্থিতি কি হয় কখন সেটা পরের বিষয়। আচ্ছা, যারা ডবল করছেন তারা করবেন না। আর দুটা প্রশ্ন নেব। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান, সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে। সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার, এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে। আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি। লাস্ট কোশ্চেন, তাহলে আপনি তো করছেন আগে একটা, এটা লাস্ট কোশ্চেন। জি,
তাহলে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো বলা হয়েছে। আচ্ছা, এই এই প্রশ্নের জবাব তো দেওয়া হয়েছে। হয়ে গেছে। জি, তারপরে থ্যাংক ইউ দিয়ে দেন। আর তো নাই, শেষ কোশ্চেন। তো সবাইকে ধন্যবাদ। ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। সম্মেলনের কপি আমরা আপনাদেরকে দেবো। সাংবাদিক আপনারা আমাদের পক্ষ থেকে একটা লাভের প্যাকেট আছে সাংবাদিক